তো আসুন গোলাম রাব্বি, দয়া করে আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে গোলাম রাব্বি। আমি ডাফলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি শেষ করেছি সিএসসিতে। তো আমি এখনও চলমান স্টুডেন্ট, কারণ আমি মাস্টার্স করবো, সামনে মাস্টার্সে ভর্তি হয়েছি। তো এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম, কারণ ভবিষ্যতে তো আমাদের চাকরি বের করতে হবে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো মূলত শুরু হয়েছে কোটা আন্দোলনের মাধ্যমে, তাই না? তো সেক্ষেত্রেও সেখানেও ছিলাম আমি, কারণ কোটা জিনিসটা আসলে তো এই জিনিসটা কী বলবো, কীভাবে বলবো, আমি তো অবশ্যই এই জিনিসের সঙ্গে আইডিয়া রাখি যে কোটা জিনিসটা বাংলাদেশের ছাত্রদের মধ্যে মানুষের চাকরি বাকরি, জব, সব ধরনের সুযোগ সুবিধা থেকে মানুষকে কীভাবে বঞ্চিত করছে এ সম্পর্কে তো সবাই বোধগম্য আর কি। তো এই জন্য এইসব বিষয়ে চিন্তা ভাবনা করে আমি, যদিও আমি এখন জব করছি, আমার বিএসসি শেষ, কিন্তু মাস্টার্সে ভর্তি আছি, তারপরেও আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। আচ্ছা, আপনাকে কি আসলে কেউ পার্সোনালি ইনভাইট করেছিল যে আসেন আমাদের আন্দোলনে যোগ দিন বা এরকম? এই আন্দোলনটা আসলে এখন বর্তমানে আমি বলছি, এই আন্দোলনটা এমন একটা সিচুয়েশনে গিয়ে পৌঁছেছে যে এটা আসলে ইনভাইট করা লাগে না, ঠিক আছে? এই জিনিসটা এমনই আসলে, আপনার যদি নিজের মধ্যে মনুষ্যত্ব থাকে, আপনার যদি শরীরের রক্ত থাকে, আপনি যদি আপনার বাবা মা, আপনার ইনকাম যদি হালাল হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ছাত্ররা যেভাবে আন্দোলন করছে বর্তমানে, ঠিক আছে, আপনি চাইলেও ঘরে বসে থাকতে পারবেন না। আপনি যদি আপনার নিজের মধ্যে যদি একটুকু সামান্য মনুষ্যত্ব থেকে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলেও ঘরে বসে থাকতে পারবেন। আপনি যদি ঘরে বসে থাকতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার মধ্যে হয়তো কোনো মনুষ্যত্ব নেই, আপনার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি, কোনো মনুষ্যত্ব থেকে শুরু করে কিছুই নেই আপনাকে মানুষ বলাই চলে না। এরকম পরিস্থিতিতে পৌঁছাইছি বর্তমান যে আন্দোলনটা। এই জন্য আমি আমি আসলে অ্যাকচুয়ালি এটাই বলতে চাচ্ছি যে আমাকে কেউ ইনভাইট করেনি, আমি নিজে থেকে গিয়েছি। আর শুধু আমি না, এইখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, আমার মনে হয় সবাই নিজে থেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আচ্ছা, তো বর্তমান বাংলাদেশে সমন্বয়করা কিন্তু আপনার বিভিন্ন পদে আছে, তারা কিন্তু বিভিন্ন পদ থেকে তাদের যথাসম্ভব চেষ্টা করছে সংস্কার করার জন্য। আপনি কি মনে করেন যে তাদেরকে পদে দেওয়া হয়েছে, আপনাদেরকে পদ দেওয়া হয় নাই, এরকম কোনো কিছু? এখানে কি কোনো বৈষম্য দেখতে পাচ্ছেন? বৈষম্য বলতে এখানে বৈষম্য যদি এভাবে চিন্তা করেন, তাহলে তো সব ক্ষেত্রেই বৈষম্য সৃষ্টি হবে। কারণ বিষয় হচ্ছে, সমন্বয়ক যারা আছে তারা তো ধরেন যে এই আন্দোলনটার কী বলে এটাকে, আন্দোলনের নেতা বলা চলে আর কি, ঠিক আছে? কারণ একজন নেতৃত্ব তো কিন্তু একজনকে দিতে হবে। এখন আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা একটু তুলি। সেটা হচ্ছে, উনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন, বাট নেতৃত্ব তো দিয়েছেন, ঠিক আছে, কিন্তু ওনার মাধ্যমে গণঅভ্যুত্থান হয়েছে, গণজাগরণ হয়েছে, হওয়ার মাধ্যমে দেশটা হয়তো স্বাধীন হয়েছে একসময়। এরকম ধারণা হয়তো এটা সবার মধ্যে, এটা সবাই যদিও বিশ্বাস করতে চায় না, তবে অনেকের মধ্যে ধারণা যে ওনার গণঅভ্যুত্থানের মাধ্যমে, ওনার বক্তৃতার মাধ্যমে, ওনার নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশটা আমরা স্বাধীন করতে পেরেছি, ঠিক আছে? সমন্বয়করাও অনেকটা এরকমই, যে ওরা হচ্ছে ওদের নেতৃত্বের মাধ্যমে ওরা হচ্ছে আমাদের সবাইকে এক করছে। তো ওরা হচ্ছে নেতৃত্ব দিতে পারে, ঠিক আছে, নেতৃত্ব দেওয়ার গুণ ওদের মধ্যে আছে, কিন্তু সবার মধ্যে কিন্তু নেতৃত্ব দেওয়ার গুণটা নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমি সবাই যদি এখন যে বলে যে সমন্বয়করা হচ্ছে বড় বড় পদে আছে, উপদেষ্টা পদে আছে, আমি কেন হতে পারলাম না, তো উপদেষ্টা হওয়ার যোগ্যতা তো সবার মধ্যে নেই। তো যোগ্যতা তো থাকতে হবে আপনার মধ্যে। যেহেতু ওনাদের মধ্যে যোগ্যতা আছে, ওনারা সবাইকে এক করতে পারছে, ওনাদের কথা একটা দাম আছে, ওনাদের কথা শুনে মানুষ, ওনাদের কথা একটা গ্রহণযোগ্যতা আছে, ঠিক আছে? যেহেতু যার কথা আর গ্রহণযোগ্যতা আছে, আপনি কিন্তু একটা মানুষকে, আমি যদি জনগণ ডাকি, মানুষ ডাকি, ঠিক আছে, মানুষ কিন্তু আমার কথায় আপনার কথা আসবে না, কিন্তু ওনাদের কথায় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু আসবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই জন্য হচ্ছে এখানে কোনো বৈষম্যের বিষয় না, এটা হচ্ছে আপনার কী বলে এটাকে, ওনার পপুলারিটির বিষয় এটা, ঠিক আছে? ওনার যে এটা কী বলে, জনপ্রিয়তা আছে, নেতৃত্ব আছে, নেতৃত্বের যে গুণাবলীগুলো আছে, এইসব কারণেই সাধারণত ওনাদের দায়িত্বে দেওয়ার। আপনি যে কথাটা বলেছিলেন, আমাদের রেকর্ডিং শুরু হওয়ার আগে, কথাটা আমার কাছে খুব ভালো লেগেছিল, আমি একটু রিপিট করতে চাই। যে আপনি বলেছিলেন যে এখানে যারা হচ্ছে বর্তমানে দায়িত্বে আছেন, তাদের অবশ্যই যোগ্যতা আছে, তার কারণেই তারা হচ্ছে দায়িত্বে আছে। আপনি এটা রিপিটও করেছেন। আপনি কি বলতে চান যে আপনারা যারা আছেন, বাহিরে যারা আন্দোলন করেছিলেন, তাদের কি কোনো যোগ্যতা নাই? কোনো যোগ্যতা নাই বলতে, ধরেন যে কীভাবে বলবো আপনাকে, কোনো যোগ্যতা নাই বলতে, যোগ্যতা অবশ্যই আছে। যোগ্যতা আছে বলতে, ওনার নিজের যে পজিশন, ওই পজিশন থেকে ওনার অবশ্যই যোগ্যতা আছে। ধরুন, সবাই তো আর নেতা হতে চায় না, কেউ স্টুডেন্ট, কেউ চায় আমি একটা ভালো চাকরি করি,
ঠিক আছে, আমি একটা ভালো বিজনেস করি, ঠিক আছে। উনি যেহেতু বিজনেস করতে চায়, ঠিক আছে, ওনার বিজনেস করার যোগ্যতা অবশ্যই আছে। আর উনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তারা কিন্তু ধরেন যে ওরা ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত, ছোটবেলা থেকে বলতে মানে ওরা যখন ভার্সিটিতে পড়ে ওদের মন মাইন্ড ওই রকম রাজনীতির সাথে জড়িত ওরা, ঠিক আছে। ওদের ফিউচারটা ওরা ধরেন যে ওইভাবেই নিজের মতো করে গুছিয়ে নিতে চায়। কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল, যারা যেসব ছাত্ররা মাঠে নেমেছে, তারা তো সবাই ধরেন যে ওই আপনাকে দেশকে নেতৃত্ব দিতে চায় না, মানে দেশের দায়িত্ব গ্রহণ করতে চায় না, ঠিক আছে। সবাই কেউ চায়, আমরা আগে বলেছি আমি যে এটা এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে মূলত কোটার মাধ্যমে, কোটা আন্দোলনের মাধ্যমে, তারপরে হচ্ছে গণজাগরণের মাধ্যমে এই পর্যন্ত পৌঁছাইছে আর কি, এই পর্যায়ে পৌঁছাইছে। তো জিনিসটা হচ্ছে যারা ফার্স্টে যখন আমরা করলাম, মানে মাঠে নামলাম, ছাত্ররা মাঠে নামলো, তখন তো কারোর মধ্যে এরকম চিন্তা ভাবনা ছিল না যে যদি এই সরকারের পতন হয়, সেক্ষেত্রে পতনের পরে আমি এই দায়িত্বে যাওয়ার চেষ্টা করবো, এরকম কিন্তু সবাই মন মাইন্ড নিয়ে কিন্তু কেউ মাঠে নামে। ঠিক আছে। তো এখন যদি আপনি বলেন যে আপনি ওরা দায়িত্ব পেল, আপনার দায়িত্ব পেলেন না, সেক্ষেত্রে কি আপনাদের কোনো এক্ষেত্রে আপনার মন খারাপ করেছেন কিনা, অথবা আপনাদের কাছে এই জিনিসগুলো কি মানে জেলাস লাগছে কিনা, ঠিক আছে, এই টাইপের বিষয়গুলো আপনি যদি বলতে চান, আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে যোগ্য, ঠিক আছে। ওনারা নেতৃত্ব দিয়েছেন, সবাইকে এক করেছেন, ঠিক আছে। ওই জিনিসটা থেকে ওই জিনিসগুলোর জন্য মানে কী বলে ওটাকে আমি বোঝাই আপনাকে, সেটা হচ্ছে উনি অবশ্যই যোগ্য বলে ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, সবাই তো উদাহরণ যে আর ওই উদ্দেশ্য নিয়ে সে বের হয়নি যে আমি এই পর্যায়ে যাব, এই জন্য আমি ছাত্র আন্দোলনে নেমেছি। ওনার যতটুকু অধিকার মানে আন্দোলনের জন্য ওনারা নেমেছে, অধিকার ওনারা বুঝে পেয়েছে, এই জন্য জাস্ট এই আর কি। ওনার টার্গেটই ছিল যে আমরা হচ্ছে দেশকে স্বাধীন করব, দেশের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেবো, এতটুকুই। আর ওদের আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি পার্সোনালি মনে করি যে সবার এই উদ্দেশ্যটাই ছিল, এই জন্য বলা চলে যে সবার উদ্দেশ্য সফল। এখন আমি হালকা একটু কারেকশন করতে চাই, কারণ এখানে অনেকে আসলে আপনি যেভাবে বিষয়টা বিশ্লেষণ করেছেন, এই বিশ্লেষণের পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তারা সংস্কারের কাজে নেমেছে। তারা ওই যে আন্দোলনের প্রথম দিন থেকে সংস্কার চেয়েছে এবং সেই সংস্কারের কাজ শুরু করেছে, সেই কাজটা এখনো পর্যন্ত শেষ হয়নি। আন্দোলন শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু সংস্কারটা এখনো চলছে। তারা যে পদে আছে বা যেখানে যা করছে না করছে, এই বিষয়টা সম্পর্কে বিরোধী দল, বিভিন্ন দল কিন্তু আপনার আওয়াজ তুলেছিল যে না, একটা ছেলে তাকে অযোগ্য বা দেখা যাচ্ছে যে যোগ্যতা থাকলেও এত অল্প বয়সে কেন উপদেষ্টার পদটা দেওয়া হলো। এই বিষয়টাই আপনার হচ্ছে এখনো পর্যন্ত যারা জানেন না তাদেরকে আবার একটু মনে করে দিতে চাই, জানেন আপনারা, তারপরেও মনে করে দিতে চাই যে এটা আসলে সংস্কারের কাজ চলছে, রাষ্ট্র সংস্কার চলছে। তো আপনারা সবাই সবার যেটুকু হেল্প করা দরকার আপনারা তার অবস্থান থেকে নিজস্ব অবস্থান থেকে আপনারা হেল্প করুন। তো আমি গোলাম রব্বির কাছে আরও একটু যেতে চাই যে আপনি আসলে রাষ্ট্র সংস্কারে আপনি কিভাবে আর কি অবদান রাখছেন? রাষ্ট্র সংস্কার আসলে মানে আমার একার অবদান যদি এভাবে বলেন, তাহলে এভাবে দেখাতে পারবো না যে আমার অবদান এই জায়গায় আছে, ঠিক আছে। রাষ্ট্র সংস্কার তো একা করা যায় না আসলে, ঠিক আছে। রাষ্ট্র যখন সংস্কার করতে চাবেন আপনি, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে সাথে থাকতে হবে। মানুষ যখন সাথে থাকবে, প্রত্যেকটা মানুষের মধ্যে যখন এই জিনিসটা কাজ করবে যে আমার রাষ্ট্র সংস্কারে কাজ করতে হবে, তখন রাষ্ট্র এমনি সংস্কার হয়ে যাবে। আপনি যদি একা চান যে আমার একার মাধ্যমে কীভাবে রাষ্ট্র সংস্কার করবো, সেই ক্ষেত্রে কোনোদিনই আপনি রাষ্ট্র এভাবে সংস্কার করতে পারবেন। কারণ একার কাজের মধ্যে হয়তো কিছুটা সংস্কার করতে পারবেন, আমি যে বলছি না যে সংস্কার একদমই সম্ভব না। যেমন আমি যেসব বেআইনি কাজগুলো করি, সবার মধ্যেই ধরেন যে নেগেটিভ কিছু দিক থাকে, অবশ্যই থাকবে, এটা ঠিক আছে। আমরা মানুষ, আমাদের ফেরেস্তান। বেআইনি বলতে কীরকম? বেআইনি বলতে ধরেন যে কীভাবে, যেমন আমি একটা জায়গায় জব করি, ঠিক আছে। তো আমার যে প্রতিষ্ঠান থেকে আমরা যে ভ্যাট প্রদান করি, ঠিক আছে, তো ভ্যাটটা তো আমরা অ্যাকচুয়ালি ভ্যাটটা প্রদান করি না, ঠিক আছে। এই ভ্যাটটা কিন্তু আমরা প্রদান করি। তো যখন আমরা অ্যাকচুয়াল ভ্যাটটা প্রদান করি না, সেক্ষেত্রে ভ্যাট অফিসার যখন যারা আছে, ভ্যাটের দায়িত্বে যারা আছে আর কি, তারা ধরেন যে এই বিষয় নিয়ে কোনো কথা বলে না, কারণ হচ্ছে আমরা টাকা দিয়ে ওই ভ্যাট অফিসারদের মুখটা বন্ধ করে রাখি। সেক্ষেত্রে আমি কোনো প্রতিবাদ করছি না। যদি প্রতিবাদ করি, সেক্ষেত্রে ধরেন যে এই ক্ষেত্রে আমি নিজের থেকে যতটুকু সংস্কার করার প্রয়োজন আমার ক্ষেত্রে মানে আমার দ্বারা হচ্ছে আর কি সংস্কারটা, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো আমরা সংস্কার করতে চাচ্ছি না, আমাদের আসলে ওইভাবে হয় না। কিন্তু এই জিনিসগুলো যেমন আমাদের প্রতিষ্ঠান, আমার মতো আরও হাজার হাজার প্রতিষ্ঠান আছে, সবাই যখন এক হয়ে এই জিনিসগুলো সংস্কারের চেষ্টা করবে, কারণ আমি যদি সংখ্যালঘুর যে ক্ষমতাটা আর সংখ্যাগুরু মানে বেশি সংখ্যক মানুষ যে মিলে যে কাজটা করবে, আর সংখ্যালঘুর পাওয়ারটা অবশ্যই কম থাকবে, এটা স্বাভাবিক, তাই না?
যারা সংখ্যায় কম থাকবে তাদের পাওয়ারটা কম থাকবে। আমি যদি একা এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করি, এটা ততটা গ্রহণযোগ্য হবে না অবশ্যই, কিন্তু সবাই মিলে যখন এই জিনিসটা প্রতিবাদ করবে তখন অবশ্যই জিনিসটা গ্রহণযোগ্য হবে। আমি বললাম না যে আমার মতো, আমাদের কোম্পানির মতো আরও অনেক হাজার হাজার কোম্পানি আছে, ঠিক আছে? এই কোম্পানিগুলো সবাই যখন একসাথে মিলেছে। ধন্যবাদ গোলাম রবি, আপনাকে একটু থামাতে চাচ্ছি। আপনি যে বিষয়টা সম্পর্কে বললেন, অবশ্যই আপনার বিষয়টা পরিপূর্ণতা পেয়েছে। এখন আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে আপনি আসলে গভর্নমেন্টকে কিভাবে সংস্কারটা করতে বলছেন, যদি এটা একটু ক্লিয়ার করতেন তাহলে গভর্নমেন্ট এবং সবার জন্য আর কি জিনিসটা পরিষ্কার হতো। গভর্নমেন্ট বলতে এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যে চলছে সেটার কথা বলছেন? জি জি। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বটা আসবে সেটা হচ্ছে আমাদের দেশে যে সংস্কারের কাজটা তো অলরেডি মানে ছাত্ররা অনেকটা করেই ফেলেছে, ঠিক আছে? এখন হচ্ছে যেটা করতে হবে পরিবর্তন, মানুষের মানে আমাদের দেশে যে অনিয়মগুলো আছে, অনিয়মগুলো মানুষ যেগুলো অনিয়মের মধ্যে যেগুলো চলতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট পরিবর্তন করতে হবে। সরকার আনার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, ঠিক আছে? কারণ দেখেন, মানুষের মধ্যে যেমন বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা, ঠিক আছে, সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে যে কেমন জিনিসটা আসলে, যেমন ঘুষ, দুর্নীতি, রাজনীতি, এই টাইপের জিনিসগুলো আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? এখন বর্তমান সরকারি কর্মকর্তারা আসলে কী করতে যাচ্ছে যে ওরা হচ্ছে রাজনৈতিক পাওয়ার দেখিয়ে দুর্নীতি করে সব ধরনের সুবিধা ওরা হাসিল করে নিচ্ছে, ঠিক আছে? জি জি। এখন এই বিষয়গুলো হচ্ছে সরকারের, কারণ এই বিষয়গুলো কিন্তু চাইলেও সাধারণ জনগণ এগুলো পরিবর্তন করতে পারবে না। এই কাজটা মূলত সরকারেরই। এখন এই কাজটা হচ্ছে মূলত এই কাজটা করার জন্য সরকারকে বর্তমান দায়িত্বটা দেওয়া। অন্তর্বর্তীকালীন যে সরকারের কথা বলছেন ডক্টর ইউনূস সাহেব, তিনি হচ্ছে এই বিষয়গুলো যদি চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের দেশের সংস্কারের কাজটা পরিপূর্ণ হয়েছে। এটাই হচ্ছে আমার ধারণা বলতে সরকারকে বলতে চান আপনি? জি। আচ্ছা, আর স্টুডেন্ট এবং আমাদের যারা হচ্ছে সাধারণ জনতা আছি আমরা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যদি এটা একটু বলতেন? স্টুডেন্ট আর সাধারণ জনতার যে কাজটা হলো সেটা হচ্ছে মানে সরকার তো অবশ্যই চাবে যে আমাদের, যে আমি একটু আগে যেটা বললাম যে সরকারি কর্মকর্তারা যারা আছে তাদের হচ্ছে সাবধানে থাকতে, তারা যেন দুর্নীতিমুক্ত থাকে, ঘুষমুক্ত থাকে, প্রত্যেকটা কাজ যেন আমরা প্রপারলি করতে পারি। কিন্তু এই কাজটা শুধু সরকার যে করে যাবে, সরকার করলেই কিন্তু হবে না। সরকার তো হয়তো পরিবর্তন করার চেষ্টা হবে, কিন্তু জনগণেরও কী করতে হবে, সচেতন থাকতে হবে, ঠিক আছে? সচেতন কেমন? ধরেন যে আমি হয়তো আপনাকে বলেছি যে আমাদের যে বর্তমান যে দুর্নীতিগুলো চলছে, ঠিক আছে, এইগুলা যে সরকারের যে দায়িত্ব নেবে, কিন্তু এই জনগণকে কীভাবে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে জনগণকে রুখে দাঁড়াতে হবে। একটা দুর্নীতি যখন চলবে তখন যদি আপনি রুখে দাঁড়ান, আপনি যদি বলেন না আমি ঘুষ দেবো না, আমি দুর্নীতির সাথে হাঁটবো না, দুর্নীতির পথে হাঁটবো না, তখন চাইলেও কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত মানুষ নিতে পারবে না, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, এই জিনিসগুলো থেকে যদি আমরা একটু বিরত হই, তখন হয়তো দেশের অনেক সংস্কার করা পসিবল। আচ্ছা, স্টুডেন্টকে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি স্টুডেন্টরা যারা আছে এখন তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়েই, যেমন সেদিন ফেসবুকে দেখলাম যেটা আমাদের, যে গাছ লাগানো নিয়ে কেউ একটা গাছ হয়তো তারা কেউ লাগিয়েছিল, সেই গাছটা উপড়ে ফেলেছে, সেই বিষয়ে আর কি আন্দোলন করছে যে আপনার সম্মিলিতভাবে যে কেউ যেন এই গাছটা না উপড়ায়, ইত্যাদি ইত্যাদি। মানে আন্দোলনটা আসলে তারা অনেক বেশিই করছে, অন্যান্য বিষয়ে যে কোনো বিষয়ে তারা আন্দোলন করছে। তো এই বিষয়ে আর কিছু বলতে চান কিনা স্টুডেন্টদের? এই বিষয়ে যদি কিছু বলার থাকে, বিষয় হচ্ছে আমাদের এখন বর্তমানে বাংলাদেশে একটা, বাংলাদেশে আমরা তো বাঙালির বিশেষ করে বাঙালির মাঝে একটা ট্রেন্ড যখন চালু হয়, ট্রেন্ডটা আসলে এমনভাবে মানে চলতে থাকে, জিনিসটা আসলে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের দেশের গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের দেশটা বলতে গেলে স্বাধীন হয়েছে একটা গণজাগরণের মাধ্যমে। এটা আমরা হ্যাঁ ঠিক আছে, এটা আমরা অবশ্যই মানি যে একটা গণ আন্দোলনের মাধ্যমে, একটা মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। তাই বলে যে প্রত্যেকটা দাবির জন্য যে আমরা আন্দোলন করে বসবো, এটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নিজেরাই নষ্ট করছে। কারণ এখন একটা গাছ উপরে দিচ্ছে, এটার জন্য যদি আপনি আন্দোলন করতে বসেন, স্বাভাবিক আন্দোলন করতে চান, জিনিসটা আসলে এই জিনিসটা অন্যরকম দেখায় না। কারণ আপনি প্রত্যেকটা দাবির জন্য যদি স্বাভাবিক আন্দোলন করতে, দেশের ভাবমূর্তি, নিজের দেশের ভাবমূর্তি নিজেই নষ্ট করছেন, তাই না? এরকম না বিষয়টা। এখন ছাত্ররা তো, আপনি 15 বছর একটা স্বৈরাচার শাসককে সুযোগ দিচ্ছেন, আপনি এই ছাত্র এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কি এতটুকু সময় দিবেন না? আপনি
যে দেশ সংস্কার করার জন্য হঠাৎ করে একটু পরপরই যদি আপনি কয়েকদিন পরপর যদি আজব আজব সব আন্দোলন নিয়ে শাহবাগে উপস্থিত হন, তো ওনারা নিজেরাই তো প্রেশার পড়ে যাবে। ওনাদের একটু রিল্যাক্সে কাজ করতে দেন আপনারা যদি এই বিষয়গুলো যদি সচেতন না থাকেন, বিষয়গুলো যদি আপনারা ধরেন যে একটু বোঝার চেষ্টা না করেন, সেক্ষেত্রে তো যে কারণ ওনারাও তো মানুষ, আমরা মানুষ, ওনারা সাধারণ মানুষ, কিন্তু ওনারা তো আর ওনাদের কাছে তো সুপার পাওয়ার নেই যে ওনারা একদম এক তুড়িতে এই দেশটা ঠিক করে ফেলবে, এরকম তো না বিষয়টা, তাই না? তো ওনাদের সময় দিতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আস্তে আস্তে ওনারা আশা করি সব কিছু সংস্কার করবে। আমরা ধৈর্য ধারণ করে যদি আমরা একটু সাহায্য করি, অবশ্যই ওনাদের জন্য একটু সহজ হবে বিষয়টা। ধন্যবাদ আপনাকে গোলাম রাব্বি, আমাদের কাছে এসে আপনার এত গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করার জন্য। দেশ ও দেশের জনতা অবশ্যই আপনার ভাবমূর্তি, আপনার যে চিন্তাধারা সেটা অবশ্যই বুঝবে, তারাও আপনাকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি আছে, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও সহযোগিতা করবে। তো এইভাবেই মনে করেন যে যেন আমাদের সরকার এবং আমাদের দেশ যেন দ্রুত সংস্কার হয়ে যায়, এটাই আমরা চাই। এবং জনতা যারা আছে বাহিরে, তাদের সকলকে আপনাদের সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের এই পডকাস্টটি শেষ করছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।